একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতির যে বইটা আছে একাদশ শ্রেণীর, সেখানে সেকেন্ড সেমিস্টারের জন্য আছে তৃতীয় অধ্যায়। তোমাদের সেই তৃতীয় অধ্যায়টা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা। এই আধুনিক বাংলা সাহিত্যের ধারার মধ্যে আবার অনেকগুলো ধারা আছে। প্রবন্ধের ধারা, তারপরে কাব্য কবিতার ধারা, নাটকের ধারা। তার মধ্যে নাট্য সাহিত্যের যে ধারা আছে সেখান থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দেব। আশা করি এটি সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের কাজে লাগবে। চলো, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা সামনেই আসছে, খুব বেশি দেরি কিন্তু নেই, কারণ তোমাদের সাবজেক্ট অনেক বেশি আর একটু একটু করে পড়তে পড়তে কিন্তু অনেকটাই সময় কমে যাবে। তো এখন থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করো। আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর দুটোই দিচ্ছি, আশা করি তোমাদের কাজে আসবে। দেখো, নাট্য সাহিত্যের যে ধারা আছে ভাষা ও সংস্কৃতি বইটার, সেই ধারার একটা কোয়েশ্চেন হচ্ছে, বাংলা নাট্য সাহিত্য মধুসূদন দত্ত দ্বারা কতটা সমৃদ্ধ হয়েছিল? অথবা প্রশ্নটা আসতে পারে, বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। তো এই অবদান একটু ভালোভাবে তো লিখতেই হবে। সেই জন্য আমি যেটা তোমাদেরকে উত্তরে দিয়েছি, আশা করি এটা লিখলে 5 নম্বরে উত্তর ভালোভাবেই লেখা যাবে এবং আশা করি তোমরা ভালো নাম্বার পাবে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলেও নিতে পারো। তো আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে যে দিচ্ছি, আশা করি তোমাদের কাজে লাগছে। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবে। চলো পড়াশোনা শুরু করি। রবি ঠাকুরকে যদি বাংলা সাহিত্যে সূর্যের সাথে তুলনা করা হয়, সেক্ষেত্রে মধুসূদন দত্ত ধূমকেতুর সঙ্গে তুলনীয়। বাংলা সাহিত্যে মধুসূদন দত্তের আবির্ভাব ও তিরোভাব স্বল্প সময়ের ও স্বল্প পরিসরের হলেও তা ধূমকেতুর মতোই অত্যন্তই উজ্জ্বল। বাংলা সাহিত্যে নবচিন্তা ভিন্ন আঙ্গিক নিয়ে আবির্ভূত হন তিনি। বাংলা নাট্য সাহিত্যে তার আবির্ভাব আকস্মিকভাবেই বলা যায়। তার মানে নাট্য সাহিত্যে যে তুমি প্রথম থেকেই নাট্য সাহিত্য রচনা করেছেন তেমন ব্যাপারটা ছিল না। কিন্তু কীভাবে তার আবির্ভাব হয়েছিল নাট্য সাহিত্যে? বেলগাছিয়া রঙ্গমঞ্চে রামনারায়ণ তর্করত্নের লেখা রত্নাবলী নাটক দেখে মধুসূদন বিরক্ত হয়ে লিখেছিলেন, অলি কুনাট্য রঙ্গে মজে লোকে রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। ওই নাটকটা তার ভালোই লাগেনি, সেই জন্য সেটা দেখে নিরখিয়া দেখে তার প্রাণে সেটা সহ্য হচ্ছিল না। এবার সেই বিরক্তি এবং আক্ষেপ থেকেই মধুসূদন দত্ত নিজেকে নাট্য রচনায় নিয়োজিত করেন। তার নাট্য ভাবনা ছিল পাশ্চাত্য নাট্যরীতি সমৃদ্ধ। স্বদেশী নাট্য সাহিত্যের দৈন্যতা মধুসূদনকে ভাবিত করে এবং এরই ফলশ্রুতি হচ্ছে শর্মিষ্ঠা নাটক। নাটকে পাশ্চাত্য উপাদান গ্রহণ করলেও স্বদেশিকতা রক্ষা করেছিলেন এবং স্বাতন্ত্র্যতা আনেন। তাই তিনি নিজেই বলেছিলেন, আই মে বরো এ নেকটাই বাট নট দ্য হোল স্যুট। ঠিক আছে, তারপরে দেখো, মধুসূদন দত্ত রচিত নাটক সমূহ হলো, তার রচিত নাটকগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে পৌরাণিক নাটক। পৌরাণিক নাটকের মধ্যে পড়ছে প্রথমে যেটা শর্মিষ্ঠা নাটক, 1859 সালে প্রকাশিত হয়েছিল। তারপরে পদ্মাবতী 1860 আর মায়াকানন 1874। দ্বিতীয় নম্বর যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে ঐতিহাসিক নাটক। তার উদাহরণ হচ্ছে কৃষ্ণকুমারী 1861 খ্রিস্টাব্দ। 3 নম্বর আছে প্রহসন জাতীয় নাটক। তার মধ্যে একটা আছে একেই কি বলে সভ্যতা, যেটা 1860 সালে প্রকাশিত হয়েছিল, আর ক্ষয়েরটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোগ, অর্থাৎ এটিও 1860 সালে প্রকাশিত হয়েছিল। এই দুটোই কিন্তু ব্যঙ্গাত্মক। প্রহসন ওই ব্যঙ্গ করে সমাজের উপর সমাজের জিনিসগুলোকে দেখানো হয়েছিল, সমাজের যে
করুণ অবস্থা, সেটা কিন্তু ব্যঙ্গের ছলে এই প্রহসন জাতীয় নাটকগুলিতে দেখানো হয়েছিল। আর রূপক নাটক হচ্ছে মায়াকানন, আর হচ্ছে বিষ না ধনুর্গুণ, ওটা কিন্তু অসমাপ্ত। হ্যাঁ, মানে তিনি শেষ করে যাননি ওটা। মধুসূদনের ভারতীয় পুরাণ পাঠ পৌরাণিক নাট্য সাহিত্য রচনায় সহায়তা করেছিল। মানে মধুসূদন দত্ত কিন্তু ভারতীয় পুরাণকে খুব ভালোভাবে পাঠ করেছিলেন এবং খুব ভালোভাবে বুঝেছিলেন, সেটাকে নিজের অন্তরে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছিলেন। ফলে সেই পাঠটা তার পৌরাণিক নাটক রচনার ক্ষেত্রে সহায়তা করেছিল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মৌলিক নাটক শর্মিষ্ঠা মহাভারতের যযাতি শর্মিষ্ঠা দেবযানীর কাহিনী অবলম্বনে রচিত। তার মানে শর্মিষ্ঠা যে নাটকটা তিনি লিখেছিলেন সেটা মহাভারতের কাহিনী থেকে লিখেছিলেন। গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড এর উপকরণ সংগ্রহ করে ভারতীয় পুরাণের নবম মূল্যায়ন করেছেন পদ্মাবতী নাটকে। তাহলে পদ্মাবতী যে নাটকটা আছে সেটাও কিন্তু তিনি গ্রিক পুরাণ থেকে সংগ্রহ করেছিলেন, অ্যাপেল অফ ডিসকর্ড থেকে। মুসলমান ইতিহাস ছেড়ে তিনি রাজপুত ইতিহাস নিয়ে নাটক রচনা করেছেন, যার প্রকৃষ্ট উদাহরণ হলো কৃষ্ণকুমারী। মানে এটা তো ঐতিহাসিক নাটক। আগে তখন কি হতো, মুসলমান ইতিহাস নিয়েই বেশিরভাগ নাটকগুলো রচিত হতো। তিনি ওই মুসলমান ইতিহাস ছেড়ে রাজপুত ইতিহাস নিয়ে নাটক রচনা শুরু করেছিলেন, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কৃষ্ণকুমারী। কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থ থেকে বিষয়বস্তুটা গৃহীত হয়েছে। বর্তমান সমাজের নানা অসঙ্গতি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে রচনা করেছেন একেই কি বলে সভ্যতা। আবার কামুক জমিদারের ছবি স্পষ্ট হয়েছে বুড়ো শালিকের ঘাড়ে রোতে। ঠিক আছে, তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক মৌলিক নাটকের স্রষ্টা, প্রথম প্রহসনের জন্মদাতা, ঐতিহাসিক ট্র্যাজেডিমূলক নাটকের প্রতিষ্ঠাতা হিসেবে নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান প্রশংসনীয়। তিনি বাংলা সাহিত্যে আধুনিক বাংলা নাটকের জনক। তাহলে নাট্য সাহিত্যের ধারাতে মধুসূদন দত্তের অবদান আমি আলোচনা করলাম। আশা করি এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য কাজে লাগবে। আবারও তোমাদের কাছে অনুরোধ রাখছি, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আর শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।